শিক্ষা সহজের আজকের পর্বে তোমাদের কাছে আলোচনা করব সমাস অধ্যায়টির ওপর থেকে অনেকগুলি ছোট প্রশ্নের উত্তর। কিভাবে তোমরা একটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্নতে যেতে পারো বা কিভাবে কনসেপ্টটা তোমরা ঠিকঠাক সমাসের ওপর থেকে তৈরি করবে, সেভাবেই কিন্তু আজকে তোমাদের কাছে 20টি ছোট প্রশ্ন নিয়ে এসেছি ঠিকই, কিন্তু তোমরা সেখান থেকে অনেকগুলি প্রশ্নের উত্তরই সঠিকভাবে তৈরি করে নিতে পারবে। তাহলে চলো দেখি আমরা আজকে একটি একটি করে প্রশ্নের উত্তর উদাহরণ সহযোগে আলোচনা। আজকের 1 নম্বর প্রশ্নে কি রয়েছে দেখো, যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য এবং পরপদের অর্থ সমস্ত পদে গিয়ে প্রাধান্য পাচ্ছে সেই সমাসকে বলা হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের যে গঠনগত বৈশিষ্ট্য হিসেবে আমরা সংজ্ঞা থেকে পাই, সেখানে দেখি যে কর্মধারয় সমাসে পূর্বপদ পরপদ যথাক্রমে হতে পারে বিশেষণ বিশেষ্য বা বিশেষ্য বিশেষ্য বা বিশেষণ বিশেষণ। তাহলে এই তিনটে কম্বিনেশানে আমরা পূর্বপদ পরপদকে পেতে পারি। তার একটা বৈশিষ্ট্য দিয়ে দেখো এখানে দেয়া হয়েছে, উভয় পদই হচ্ছে বিশেষ্য। যেমন একটা দৃষ্টান্ত বলি তোমাদের, রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি। এই দৃষ্টান্তে দেখো পূর্বপদ রাজা পরপদ ঋষি, দুটি বিশেষ্য। বা সম্রাট কবি, যিনি সম্রাট তিনি কবি, পূর্বপদ সম্রাট পরপদ কবি, দুটি বিশেষ্য এবং সম্রাট কবি এই সমস্ত পদে গিয়ে কবি পরপদের অর্থই প্রতীয়মান হয়েছে। তাহলে কর্মধারয় সমাসের একটি বৈশিষ্ট্য এখানে নিয়ে, বা বলা চলে দুটি বৈশিষ্ট্য নিয়ে এখানে ডেফিনেশান তুলে ধরা হয়েছে, দিয়ে জানতে চাওয়া হচ্ছে কি সমাস। এখানে তোমরা পেতে পারো উভয় পদই বিশেষণ বা পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য এবং সমস্ত পদে গিয়ে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, সেই সমাসকে আমরা কি সমাস বলবো না কর্মধারয় সমাস। তাহলে একটা প্রশ্নকে আমরা একভাবে দেখলাম, এখান থেকে বুঝে নিলাম যে আর কীভাবে এই প্রশ্নটা থাকলে উত্তরে আসবে কর্মধারয় সমাস। এরপর দেখো 2 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, যে সমাসে প্রতিটি পদের অর্থ সমস্ত পদে প্রাধান্য পায় সেটিকে আমরা কি সমাস বলবো না দ্বন্দ্ব সমাস। খুব সহজ, আমিও তুমি আমি তুমি, রাজা ও বাদশাহ রাজা বাদশাহ, সমস্ত পদে গিয়ে দেখতে পাচ্ছি আমি তুমি রাজা বাদশাহ উভয় পদের অর্থই প্রাধান্য পেয়েছে, দ্বন্দ্ব সমাসের যেটা একটা প্রধান বৈশিষ্ট্য। 3 নম্বর প্রশ্ন দেখো, পূর্ব পদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটিকে আমরা কি সমাস বলবো না তৎপুরুষ সমাস। ধরো উদাহরণ দিলাম, ঢেকি দ্বারা ছাঁটা ঢেকি ছাঁটা বা রথকে দেখা রথ দেখা। দুটো উদাহরণে লক্ষ্য করো, রথকে দেখা রথ দেখা, রথের সঙ্গে পূর্বপদের সঙ্গে কে বিভক্তি ছিল, সে কে বিভক্তিটা রথ দেখা সমস্ত পদে গিয়ে লুপ্ত হয়েছে, যেটা পূর্বপদের বিভক্তি লুপ্ত হওয়ার বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। এবং দেখা পরপদের অর্থই কিন্তু এই উদাহরণে প্রতীয়মান, এটি হচ্ছে তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত। বা ঢেকি দ্বারা ছাঁটা ঢেকি ছাঁটা, দ্বারাটা হচ্ছে বিভক্তি স্থানীয় অনুসর্গ যেটি সমস্ত পদে গিয়ে লুপ্ত হয়েছে, এবং ছাঁটা এই পরপদের অর্থই সমস্ত পদে প্রতীয়মান। তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য নিয়ে জানতে চাওয়া হচ্ছে যে এটি কি সমাস। এটা গেল 3 নম্বর প্রশ্ন। এরপর দেখো 4 নম্বর প্রশ্নে রয়েছে, সমাসের মূল অর্থ হলো একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। দেখো এমসিকিউতে এ ধরনের প্রশ্ন থাকতে পারে, তোমরা 4টে অপশানই আগে পড়বে, তারপরে উত্তরটা নির্বাচন করবে, কেননা অনেক সময় তোমরা সহজ প্রশ্নেই বেশি ভুল করো সব অপশানগুলো না পড়ার কারণে। অতএব ভালো করে 4টি অপশান পড়ে সঠিক উত্তর নির্বাচন করবে। 5 নম্বর প্রশ্ন, যাকে তুলনা করা হয় সেটি হলো উপমেয়। তাহলে দেখো এই প্রশ্নটাতে রূপক কর্মধারায়, উপমান কর্মধারায় বা উপমিত কর্মধারায় এই তিনটের বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু এখানে কোনো সমাসের নাম উল্লেখ করেনি। এভাবেও কিন্তু প্রশ্ন থাকতে পারে এমসিকিউতে। তাহলে একটা উদাহরণ বলি তোমাদের, পুরুষ সিংহ বা ধরো করপল্লব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, পুরুষ সিংহের ন্যায়। পুরুষ এটি হচ্ছে মুখ্য বিষয়, এর তুলনা করা হচ্ছে এবং পুরুষের মধ্যে যে বৈশিষ্ট্য তার সঙ্গে সিংহের বৈশিষ্ট্যের সাদৃশ্য পাওয়ার কারণে সিংহর তুলনা আনা হয়েছে। বা করপল্লবের ক্ষেত্রে কর অর্থাৎ হস্ত পাতার মতো, পল্লবের মতো, অর্থাৎ হস্তের সঙ্গে এখানে পাতার তুলনা করা হচ্ছে, তাহলে কর হচ্ছে এখানে মুখ্য বিষয় বা এর তুলনা করা হচ্ছে। তাহলে পুরুষ কর এগুলি হচ্ছে তুলনা করা হচ্ছে, এগুলি তুলনার ক্ষেত্রে মুখ্য বিষয়, এই অংশগুলিকে বলছে কি না উপমেয়।
তাহলে তুলনার ক্ষেত্রে যাকে তুলনা করা হয় সেটি হচ্ছে উপমেয়, এবং তুলনা করতে গিয়ে যাকে নিয়ে আসা হয় বা যার সঙ্গে তুলনা করা হয় সেটি হচ্ছে উপমান। তাহলে আমরা উপমেয় যদি উত্তরে আসে যে বিষয় থাকবে উপমানের ক্ষেত্রে আমরা কি অপশান পাবো না, এই যে এইভাবে আমরা কি বিষয়টা পেতে পারি, তুলনা করতে গিয়ে যার সঙ্গে তুলনা করা হয়, তাহলে উত্তরে তাকে বলবো কি উপমান। 5 নম্বর প্রশ্নের পরে দেখো 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ব্যাস বাক্যের অন্তর্ভুক্ত এক একটি পদকে কি পদ বলা হয় না সমস্যমান পদ, যার ওপরে সাধারণত কি করা হয় সমাস নিষ্পন্ন করা হয়। 7 নম্বর প্রশ্ন ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ কি বিস্তার। আসলে আমরা দেখব সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় সেটি তো বিস্তার লাভ করে, তাই সেই বাক্যাংশের নাম দেওয়া হয়েছে ব্যাস বাক্য, যেহেতু ব্যাস শব্দের অর্থ বিস্তার। 7 নম্বর প্রশ্ন গেল। 8 নম্বর প্রশ্ন দেখো সমস্যমান পদ বলতে বোঝায় যে সকল পদের ওপর সমাস করা হচ্ছে। আবার তোমাদের আমি এখানে বলবো যে এমসিকিউ এর ক্ষেত্রে এ ধরনের প্রশ্ন থাকলে ভালো করে 4টি অপশান পড়ে তবে উত্তর নির্বাচন করবে, কেননা সমস্যমান পদের সঙ্গে তোমরা সমস্যার কোনোভাবে একটা রিলেশান খোঁজো না। সমস্যমান বলতে বোঝানো হচ্ছে যার ওপর সমাস করা হচ্ছে, সে কারণেই যে পদের ওপর সমাস করা হয় তাদেরকে আলাদা আলাদা করে নাম দেওয়া হয়েছে সমস্যমান পদ। এরপর 9 নম্বর প্রশ্ন দেখো উপপদ শব্দের অর্থ কী না সমীপবর্তী পদ, মানে নিকটবর্তী পদ। তাহলে কার নিকটবর্তী বা এই ধরনের নামটা দেয়া হলো কেন? দেখো আমরা যদি উপপদ তৎপুরুষের একটি উদাহরণ ভাবি, যেমন ধরো জলধর বা সর্বজ্ঞ, তাহলে জল ধারণ করে যে জলধর, এখানে জল এই পদটি হচ্ছে উপপদ, বা সর্বজ্ঞ সর্ব জানেন যিনি, সর্ব এই পদটি হচ্ছে উপপদ। এবং দেখো এটি কার সমীপবর্তী না ঠিক তার পরের যে কৃদন্ত পদ রয়েছে ধারণ করে, জল ধারণ করে যে ধারণ করে এই কৃদন্ত পদের সমীপবর্তী বা নিকটবর্তী বলে এটিকে বলা হচ্ছে, এটির নাম দেওয়া হয়েছে উপপদ। আচ্ছা এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি তোমরা অনেক কোশ্চেন ব্যাংকে পাবে। দেখো প্রাদি সমাস কোন সমাসের নামান্তর? মূলত অব্যয়ীভাব সমাসের নামান্তরই হচ্ছে প্রাদি সমাস। তোমরা প্রাদি সমাস সম্পর্কে একটু অবগত হও, নাহলে জিনিসটা তোমাদের মাথায় থাকবে না। তাহলে প্রাদি সমাস মূলত অব্যয়ীভাব সমাসের নামান্তর। গঠনের দিক থেকে বিবেচনা করলে আমরা দেখি যে অব্যয়ীভাবের মতোই প্রথমে উপসর্গ এবং অব্যয় সংযুক্ত হয়ে প্রাদি সমাস গঠিত হয়। প্রাদি সমাসে সাধারণত আমরা কি দেখব, প্র, পরা, অনু ইত্যাদি উপসর্গ পূর্ব পদে বসছে। যেমন দেখো প্র এই উপসর্গের অর্থ এখানে প্রকৃষ্ট, প্র যে বচন তাকে বলছে প্রবচন। পরিভ্রমণ পরিভ্রমণ, পরি উপসর্গের অর্থ হচ্ছে এখানে চতুর্দিক। তারপরে অনু যার অর্থ যে উপসর্গ এখানে অর্থ বহন করছে পশ্চাৎ, অনুতাপ অনুতাপ। তাহলে আমরা অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে কি দেখি না তাপের পশ্চাৎ অনুতাপ। তাহলে এই মিলটা আমরা লক্ষ্য করছি প্রাদি সমাসের সঙ্গে অব্যয়ীভাব সমাসে, তাই প্রাদি সমাসের নামান্তর হচ্ছে অব্যয়ীভাব সমাস। 10 নম্বর প্রশ্নের পরে দেখো 11 নম্বরে বলছে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয় যে সমাসে তাকে আমরা কি সমাস বলবো? দ্বিগু সমাস। তাহলে এইখানে তোমাদের একটা মনে হতে পারে যে সংখ্যাবাচক বহুব্রীহির ক্ষেত্রেও তো পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয়। প্রশ্নটা যদি এমসিকিউতে থাকে, এই ধরনের প্রশ্ন যদি তোমরা এমসিকিউতে পাও তাহলে অপশান দেখে উত্তর নির্বাচন করবে। তাহলে এখানে বলেছে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয় যে সমাসে, অপশানে যদি সেখানে সংখ্যাবাচক বহুব্রীহি অতি অবশ্যই দেবে না, কেননা সংখ্যাবাচক বহুব্রীহির ক্ষেত্রে দুটো বৈশিষ্ট্য, পূর্বপদ হবে সংখ্যাবাচক বিশেষণ এবং সমস্ত পদে গিয়ে পূর্বপদ পরপদ ভিন্ন অন্য অর্থ প্রতীয়মান হবে। আর দ্বিগু সমাসের ক্ষেত্রে দুটো বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে, যে পূর্বপদ হবে সংখ্যাবাচক বিশেষণ এবং সমস্ত পদে গিয়ে পরপদের অর্থ প্রতীয়মান হবে। তাহলে এখানে একটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, অতএব আমাদের অপশানের মধ্যে কখনোই দুটো অপশান থাকবে না, দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীহি সেখানে থাকবেই না। তাহলে আমাদের যে কোনো একটা পেলে আমরা সেখানে সেই অপশানটাকে চুজ করব। বা ধরো যদি এরকমও প্রশ্নটা থাকে
পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয় কোন কোন সমাসে? অতি অবশ্যই সেখানে অপশানে তোমরা একটা অপশান পাবে। কোন কোন বলেছে? দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। তাহলে এই দুটো সমাসের ক্ষেত্রে আমরা পূর্বপদকে পাবো সংখ্যাবাচক বিশেষণ স্বরূপ। আচ্ছা, এরপর 12 দাগের প্রশ্ন দেখো। মোটামুটি 11 দাগের প্রশ্নটার ক্ষেত্রে এমসিকিউতে এ ধরনের প্রশ্ন থাকলে যে অপশানগুলো দেয়া আছে সেইগুলো দেখে তোমরা উত্তর নির্বাচন করবে। 12 দাগের প্রশ্নে বলছে অ্যাক্সেস দ্বন্দ্বের সমস্ত পদটি সাধারণত কি হয়ে থাকে? না, সর্বনামের বহুবচন রূপ হয়ে থাকে। অ্যাক্সেস দ্বন্দ্বের দৃষ্টান্ত সে ও তুমি, তোমরা, তুমি, সে ও আমি, আমরা। তাহলে তোমরা, আমরা, এই যে সমস্ত পদ দুটি পেলাম অ্যাক্সেস দ্বন্দ্বের দৃষ্টান্তে, এগুলি কি না সর্বনাম পদ এবং এগুলি বহুবচন রূপে রয়েছে। তাহলে এটাও একটা এমসিকিউতেই প্রশ্ন সাধারণত থাকে। উত্তরগুলো বা যে অপশানগুলো থাকবে সেখান থেকে তোমাদের দেখে উত্তর নির্বাচন করতে হবে। 13 নম্বর প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাসের পূর্বপদটি হয় বিশেষ্য। এর আগে আমরা উপপদ তৎপুরুষের ক্ষেত্রে একটা প্রশ্ন আলোচনা করেছিলাম, উপপদ শব্দের অর্থ। তখনই দেখো দৃষ্টান্ত স্বরূপ বলেছিলাম জলধর, সর্বজ্ঞ বা রাজ্যপাল, 3টে দৃষ্টান্ত বললাম। এখানে উপপদ কোনগুলো? জল, সর্ব, রাজ্য, এগুলো উপপদ। প্রত্যেকটি দেখো বিশেষ্য পদ। সাধারণত উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পূর্বপদ হয় বিশেষ্য। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন দেখো, দ্বন্দ্ব সমাসে দুটি পদের মাঝে কি থাকে? না, সংযোজক অব্যয় ও থাকে। এটা খুবই কমন প্রশ্ন, তোমরা সবাই জানো। 15 নম্বর প্রশ্ন দেখো, উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, সেটি হলো রূপক কর্মধারয় সমাস। যেমন ধরো শোক, রূপ, অনল, শোকানল। এখানে পূর্বপদ শোক হচ্ছে উপমেয় এবং পরপদ অনল হচ্ছে উপমান। দুটোর মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে, এটিকে বলা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। 16 নম্বর প্রশ্ন দেখো, উপপদ কোথায় বসে? উপপদ কৃদন্ত পদের পূর্বে বসে। এমসিকিউতে সাধারণত এই ধরনের প্রশ্ন পাবে, অপশান ভালো করে দেখে তবে উত্তর নির্বাচন করবে। এর আগে আমরা দৃষ্টান্ত পেয়েছিলাম জলধর, সর্বজ্ঞ, রাজ্যপাল। এখানে আমরা কি দেখছি? না, উপপদ হচ্ছে বিশেষ্য, যেটি জল, সর্ব, রাজ্য, এগুলি কিন্তু কৃদন্ত পদ। ধারণ করা, জানেন যিনি, পালন করেন যিনি, এই কৃদন্ত পদের পূর্বেই বসেছে। 17 নম্বর প্রশ্ন দেখো, সমাস গঠনের প্রধান শর্ত হলো কি? না, অর্থসঙ্গতি রেখে সমস্যমান পদগুলিকে যুক্ত করা, যেটা আমরা দেখি ব্যাসবাক্যের ওপরে যেভাবে সমাস করা হয়ে থাকে। 18 নম্বর প্রশ্নে বলছে সন্ধি ও সমাস উভয়ই কি ঘটে থাকে? না, সংক্ষিপ্তকরণ ঘটে থাকে, সংক্ষেপ ঘটায়। তোমরা হয়তো অনেকেই ভাববে যে মিলন ঘটায়, কিন্তু সন্ধির ক্ষেত্রে মিলন ঘটে বর্ণে আর বর্ণে, আর সমাসের ক্ষেত্রে ঘটছে কি? না, পদের সঙ্গে পদের। যে কারণে ওখানে মিলন ঘটলেও একটা পার্থক্য থাকছে, কিন্তু উভয়ের ক্ষেত্রেই কি হচ্ছে? সংক্ষিপ্তকরণ হচ্ছে, সংক্ষেপ ঘটছে। অপশানে কিন্তু তোমরা মিলন ঘটে এটাও পাবে। এমসিকিউতে সাধারণত এই প্রশ্নটা থাকে, কিন্তু উত্তর হবে সংক্ষেপ ঘটায়। উভয় ক্ষেত্রেই আমরা দেখি সংক্ষিপ্তকরণ হয়ে থাকে। 19 নম্বর প্রশ্ন দেখো, সমাসবদ্ধ পদ সর্বদা সন্ধিযুক্ত হয়। এই বাক্যটি, এটা এমসিকিউতেও ছিল যে এটি হচ্ছে আংশিক সত্য। কেননা ধরো কিছু সমাসবদ্ধ পদ রয়েছে যেগুলো সন্ধিবদ্ধ পদ। যেমন তোমাদের দুটো দৃষ্টান্ত দিই। বিদ্যালয়, বিদ্যা যুক্ত আলয় সন্ধি, বিদ্যার নিমিত্ত আলয় সমাস। গিরিশ, গিরি যুক্ত ঈশো গিরিশ, আর গিরিতে শয়ন করেন যিনি, উপপদ তৎপুরুষ সমাস এটা, গিরিশ। তাহলে আমরা এখানে দুটো দৃষ্টান্ত পেলাম যে উভয় সন্ধিবদ্ধ আবার সমাসবদ্ধ, কিন্তু সমস্ত সমাসবদ্ধ পদকে আমরা সন্ধিযুক্ত পদ বলতে পারি না। তাই এই কথাটা, এই যে সমাসবদ্ধ পদ সর্বদা সন্ধিযুক্ত, সর্বদা কিন্তু হয় না, এই কথাটা হচ্ছে আংশিক সত্য।
আমরা পূর্ণ সত্য তাহলে কি বলতে পারি? কিছু কিছু সমাসবদ্ধ পদকে আমরা সন্ধিযুক্ত দেখি, আবার কিছু সন্ধিযুক্ত পদকে আমরা সমাসবদ্ধ হতে দেখি। এই কথাটাই কিন্তু এখানে প্রযোজ্য। আজকে শেষ প্রশ্ন দেখো, 20 দাগে দেওয়া হয়েছে, উপমিত কর্মধারয় সমাসের ব্যাস বাক্যে কি উহ্য থাকে? না সাধারণ ধর্মবাচক পদ উহ্য থাকে। যেমন পুরুষ সিংহ করপল্লব, এর আগে আমরা দৃষ্টান্তস্বরূপ আলোচনা করেছি অন্য প্রশ্নে, যে পুরুষ সিংহের ন্যায় কর পল্লবের ন্যায়। এখানে দুটোর মধ্যে তুলনাবাচক যে বিষয় অর্থাৎ মুখ্য বিষয় এবং তুলনা দিতে যাকে আনা হয়েছে অর্থাৎ উপমেয় এবং উপমান রয়েছে, কিন্তু সাধারণ ধর্মবাচক পদটি অনুপস্থিত বা উহ্য। তাহলে এই গেল আজকে দেখো ভেরি শর্ট অ্যান্সার টাইপ বা এমসিকিউ এর ক্ষেত্রে সমাসের ওপর থেকে তোমরা যে ছোট প্রশ্ন পেতে পারো সেই রকমই 20টি প্রশ্ন উত্তর সহ আলোচনা করলাম। আশা করছি তোমাদের এই প্রশ্নগুলো থাকলে তোমরা সঠিকভাবে উত্তর লিখতে পারবে বা এমসিকিউতে উত্তর নির্বাচন করতে পারবে। এরপরে তোমাদের কাছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রিপারেশনের জন্য আরও কিছু সমাসের ওপর থেকে ছোট প্রশ্ন আলোচনা করব।